নমস্কার। পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি শিক্ষক হওয়ার যে স্বপ্নটা আপনারা দেখছেন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আজকের এই আলোচনা। চলুন একদম গভীরে গিয়ে বুঝি কিভাবে একটা স্মার্ট প্রস্তুতি নেওয়া যায়। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রাজ্যের আগামী প্রজন্মকে নিজের হাতে গড়ে তোলার এই স্বপ্নটা দেখেন। আর দেখুন, এই স্বপ্নটা কিন্তু শুধু একটা চাকরি পাওয়ার নয়, এটা একটা অনেক বড় দায়িত্ব নেওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নটা সত্যি করার প্রথম সিঁড়িই হলো এই পরীক্ষা। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শুধু ঘন্টার পর ঘন্টা মুখ গুজে পড়লেই কিন্তু সাফল্য আসে না। কঠিন পরিশ্রম তো করতেই হবে, কিন্তু তার সাথে যদি সঠিক পরিকল্পনা আর একটা স্মার্ট স্ট্র্যাটেজি জুড়ে দেয়া যায়, তাহলেই আসল কাজটা হয়। আজ আমরা ঠিক সেই স্মার্ট পথটা নিয়ে কথা বলবো। আজকের এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব কোন বিষয়গুলো আর্টস বা সায়েন্স সবার জন্যই কমন। তারপর আমরা আর্টস আর সায়েন্স দুটো স্ট্রিমের জন্যই আলাদা আলাদা করে বিস্তারিত স্ট্র্যাটেজি জানব। আর একদম শেষে থাকবে কিছু ফাইনাল টিপস যা আপনার সাফল্যকে একেবারে নিশ্চিত করতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন প্রস্তুতির একেবারে প্রথম ধাপে চলে যাই। এই বিষয়গুলো কিন্তু আর্টস বা সায়েন্স মানে সব স্ট্রিমের বন্ধুদের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে আপনার সাফল্যের আসল ভিত্তিটা কিন্তু এখানেই তৈরি হবে। এই চারটা খুব মন দিয়ে দেখুন। মোট ১৫০ নম্বরের পরীক্ষা, তাই না? এর মধ্যে ৯০ নম্বরই কিন্তু সবার জন্য এক, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, বাংলা আর ইংরেজি। এই তিনটে বিষয় যদি আপনি ভালো স্কোর করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। বাকি ৬০ নম্বর থাকছে আপনার নিজের বিষয়ের উপর। সিডিপি বা শিশু বিকাশ ও পেডাগজি কিন্তু দারুণ স্কোরিং একটা বিষয়, যদি ঠিক করে বোঝা যায়। বিশেষ করে পিয়াজে, ভাইগটস্কি, কোলবার্গের থিওরিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আর শিশুকেন্দ্রিক শিক্ষা এবং মূল্যায়ন, এই টপিক দুটোয় বিশেষ জোর দিতেই হবে। আমি বলবো প্রতিদিন অন্তত ১ ঘন্টা এই বিষয়টার জন্য রাখতেই হবে। এবার আসি বাংলা আর ইংরেজির কথায়। দুটো ভাষার ক্ষেত্রেই কিন্তু গ্রামার আর পেডাগজি অংশটাই সবথেকে গুরুত্বপূর্ণ। বাংলায় যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের লেখাগুলো থেকে প্রশ্ন আসে, তেমনি ইংরেজিতে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রিপোজিশনের মতো বেসিক গ্রামারগুলো একেবারে ঝাড়িয়ে নিতে হবে। রোজ প্রত্যেকটা ভাষার জন্য ৪০ থেকে ৫০ মিনিট করে সময় দিন, দেখবেন অনেক উন্নতি হচ্ছে। তো এই কমন বিষয়গুলোর পর এবার রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে। আর স্ট্রিমের বন্ধুদের ফোকাস করতে হবে সোশ্যাল স্টাডিজের উপর, মানে ইতিহাস, ভূগোল আর সিভিক্স। আর সায়েন্স স্ট্রিমের বন্ধুদের মনোযোগ দিতে হবে গণিত আর বিজ্ঞানের ওপর। চলুন এবার আমরা একটা একটা করে দুটো স্ট্রিমের স্ট্র্যাটেজি দেখে নিই। আর্টস স্ট্রিমের বন্ধুরা, এবার আপনাদের পালা। এই যে ৬০ নম্বরের সোশ্যাল স্টাডিজ, এটা কিভাবে পুরোপুরি নিজের দখলে আনবেন তার একটা নিখুঁত প্ল্যান করে ফেলি চলুন। এই নম্বর বিভাজনটা একবার ভালো করে লক্ষ্য করুন। ইতিহাস আর ভূগোল থেকে তো প্রশ্ন আসবেই, কিন্তু দেখুন সিভিক্স আর পেডাগজি মিলিয়ে কিন্তু সবথেকে বেশি নম্বর রয়েছে। এর মানে কি? এর মানে হলো শুধু বিষয়গুলো জানলেই হবে না, সেই বিষয়গুলো ক্লাসরুমে বাচ্চাদের কিভাবে পড়াবেন সেই কৌশলটাও আপনাকে জানতে হবে। ইতিহাসের জন্য প্রাচীন ভারত মানে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে একেবারে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত পুরো সময়টাকেই কভার করতে হবে। সবথেকে ভালো উপায় হল পড়ার সময় নিজে হাতে একটা টাইম লাইন বা ঘটনাক্রম বানিয়ে নেওয়া। এতে দেখবেন কোন ঘটনার পর কোনটা ঘটেছে সেটা মনে রাখতে খুব সুবিধে হবে। ভূগোল আর সিভিক্সের জন্য কিছু টপিক তো বাদ দেওয়াই যাবে না, যেমন পশ্চিমবঙ্গের ভূগোল আর ভারতের সংবিধান ও শাসন ব্যবস্থা। আর প্রস্তুতির জন্য বাইবেলের মতো কাজ করবে ক্লাস 6 থেকে 8-এর এনসিইআরটি বইগুলো। আমি বলবো প্রতিদিন অন্তত 2 থেকে 2.5 ঘন্টা এই বিষয়গুলোর জন্য আপনারা অবশ্যই বরাদ্দ রাখুন। এবার তাহলে সায়েন্স স্ট্রিমের বন্ধুদের দিকে ফোকাস করা যাক। আপনাদের আসল লড়াইটা হবে অঙ্ক আর বিজ্ঞানের কনসেপ্ট বোঝা আর সমস্যা সমাধান করা নিয়ে। চলুন দেখি কিভাবে এই দুটো বিষয়কে জয় করা যায়। এখানে দেখুন আপনাদের ৬০ নম্বরটা কিন্তু অঙ্ক আর বিজ্ঞানের মধ্যে একদম ৩০-৩০ করে ভাগ করা আছে। অঙ্কে যেমন আপনার প্রবলেম সলভিং স্কিল দেখা হবে, বিজ্ঞানে ঠিক তেমনই প্রত্যেকটা কনসেপ্ট কতটা পরিষ্কার আর সেটাকে বাস্তব জীবনে কতটা প্রয়োগ করতে পারছেন সেটাই কিন্তু আসল। অঙ্ক ভালো করার জন্য এই 4টে ধাপ পরপর মেনে চলুন। প্রথমে সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতির কনসেপ্টগুলো ভালো করে বুঝুন। তারপর নিজের হাতে একটা ফর্মুলার লিস্ট বানান। এরপর রোজ প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করুন আর সবশেষে সময় বাঁচানোর জন্য কিছু শর্টকাট ট্রিক্স শিখে নিন। প্রতিদিন ১.৫ ঘন্টা করে যদি অঙ্ক অভ্যাস করেন, তাহলে অঙ্কের ভয় একদম কেটে যাবে। বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটেরই বেসিক কনসেপ্ট একদম পরিষ্কার রাখতে হবে। এখানে শুধু সূত্র মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না।
যেমন ধরুন বল আর গতির সূত্রগুলো আমাদের চারপাশে কিভাবে কাজ করছে বা রান্নাঘরের অ্যাসিডের বিক্রিয়াটা কি, এরকম বাস্তব উদাহরণ দিয়ে পড়লে দেখবেন বিষয়গুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আর মনেও থাকবে। অঙ্ক আর বিজ্ঞান মিলিয়ে প্রতিদিন অন্তত 2.5 ঘন্টা সময় কিন্তু আপনাদের রাখতেই হবে। এতক্ষণ তো আমরা বিষয় ধরে ধরে স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। এবার আমরা এমন কিছু অভ্যাস বা কৌশলের কথা বলবো যা আর্টস হোক বা সায়েন্স সবার জন্য সাফল্যের ফাইনাল চাবিকাঠি হয়ে উঠতে পারে। পুরো প্রস্তুতিটাকে একটা লম্বা দৌড়ের মতো ভাবুন। যদি আপনার হাতে 3 থেকে 6 মাস সময় থাকে তাহলে এই প্ল্যানটা দারুণ কাজে দেবে। দেখুন, প্রথম 1-2 মাস সময় দিন পুরো সিলেবাসটা শেষ করে কনসেপ্টগুলো বুঝতে। তারপরের 1-2 মাস ধরে সেগুলোকে ভালো করে রিভিশন দিন আর নিজের হাতে নোটস বানান। আর পরীক্ষার আগের শেষ মাসটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়টায় শুধু মক টেস্ট দিন আর নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোকে ঠিক করুন। আচ্ছা, পরীক্ষার আসল ধরনটা বোঝার সেরা উপায় কি জানেন? সেটা হলো বিগত বছরের প্রশ্নপত্র বা PYQS সলভ করা। এটাকে বলতে পারেন আপনার প্রস্তুতির কম্পাস। চেষ্টা করুন অন্তত গত 10 বছরের প্রশ্নপত্র সমাধান করার। এতে শুধু প্রশ্নের টাইপই নয়, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে সে ব্যাপারেও একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। ভাবুন তো, আপনার সব পড়া তৈরি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সময়ের অভাবে সব উত্তর করে আসতে পারলেন না। এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না। তাই পড়ার সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটাও শিখতে হবে। ঘড়ি ধরে বসে অন্তত 5টা ফুল লেন্থ মক টেস্ট দিন। এটাই আপনাকে পরীক্ষার হলের চাপ সামলাতে আর সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে সাহায্য করবে। একদম শেষে কয়েকটা খুব জরুরি কথা। চেষ্টা করবেন নিজের হাতে নোটস বানাতে। একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশন দেবেন আর শরীরটাকে সুস্থ রাখবেন। তবে মনে রাখবেন, এই সব কিছুর উপরে যেটা রয়েছে সেটা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। প্রতিদিন নিয়ম করে পড়ুন, সাফল্য আসতে বাধ্য। এই কথাটা কিন্তু সবসময় মনের মধ্যে গেঁথে রাখবেন। এই লম্বা প্রস্তুতির সফরে ধৈর্য আর ধারাবাহিকতা, এই দুটোই আপনার সবচেয়ে বড় শক্তি। নিজের ওপর বিশ্বাস রাখুন, দেখবেন সাফল্য আপনারই হবে। পশ্চিমবঙ্গের সমস্ত হবু শিক্ষকদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের প্রত্যেকের স্বপ্ন সত্যি হোক।